biopsy from the abscess wall down? No, sir. তৌফিক স্যারই দিবেন, কাজটা তৌফিক স্যারই করেছে। It is for everybody because I think it should be done. Skin biopsy, at least abscess wall biopsy should be done. এখন এটা আমি যতটুকু মনে করে আসছিল, এটা আমার সিএ এটা ট্রেন করা হয়েছিল। তারপর অ্যাবসেন্ট বায়োপসি তো নেওয়ার কথা, কিন্তু ও তো ভাত দেওয়ার কথা না, নেওয়া হয় না। ধন্যবাদ। বায়োপসির কথা বললেই আমার তার আগে প্রথমে আমি ধন্যবাদ দিচ্ছি মোকে। মো আগে আমার কাছে ছিল, আমাদের হসপিটাল প্যাথোলজি ছিল, তাকে আমি চিনতে পেরেছিলাম, ভালো প্রেজেন্ট করেছে, এই জন্য ওকে আমি একটা প্রেজেন্ট করেছি। আবার আজকে ভালো লাগলো আবার এখানে এসে প্রেজেন্ট করতে মেডিসিনে। তো একটু দ্রুত বললেও মোটামুটি কিন্তু আমার কাছে স্পষ্ট মনে হয়েছে, সুন্দর প্রেজেন্ট করছে, তাকে ধন্যবাদ দিচ্ছি। আর আজকের ডিসকাশনটা লাইভলি হচ্ছে, আমার ভালো লাগছে। যেহেতু বায়োপসির কথাটা আসছে, আমি একটু বারবার বলি, সবসময় সারা জীবন বলে আসছি আমার স্টুডেন্টরা আছে, অপারেশন করলেই কোনো কিছু কাটলেই ওটা ফেলে দেওয়া যাবে না। অনেক সময় খুব খারাপ হবে বলি, ওরা অন্যভাবে বলি খুব খারাপ ফেলে দেওয়া যাবে না। এটা দিতে হবে হিস্টোপ্যাথোলজিস্টের কাছে, দিতে হবে অপারেশন করে বের হয়, সেটা একটু সামান্য একটু টুকরা থাকলেও এটা সুন্দর করে একটা এই কন্টেনারে পাঠিয়ে দিতে হবে হিস্টোপ্যাথোলজিস্ট করার জন্য। যদি ফেলে দেওয়া হয় তাহলে আমরা এই বলবো যে এটাতে কি ছিল, আপনি তাহলে কি ফেলে দিচ্ছেন বাদ দিতে, কিন্তু আসলে তো আপনাদের টিভি ছিল, ক্যান্সার ছিল, অনেক কিছু বলতে পারে, কেউ ফেলবে না। আমি রিকোয়েস্ট করবো হিস্টোপ্যাথোলজি করে থাকবে এই মানে ট্রেনিং করুন আর ইনসিশন করুন। আরেকটা জিনিস আমি দাঁড়াইছি, মনে করি যে এই ডায়াবেটিক পেশেন্টে আমরা একটা সমস্যা করি, এটা তুলে ধরা হবে যে আমাদের কাছে ফাস্টিং ব্লাড সুগার এবং 2 আওয়ার্স ফাস্টিং এটা পরীক্ষা ফ্রিকোয়েন্টলি আসে। তো এসে বলে যে ওই টেকনোলজি যেতে বলে যে কিছু ব্যাটারি দিন, তো বলছে যে এসে কখন ওই রোগী 3 দিন আমার খায় না, রোগী তো খায় না 3 দিন, ক্লাসিক করে তো স্যালাইন দিয়ে রাখছে, তাহলে এই রোগী কিন্তু ফাস্টিং ব্লাড সুগার এবং 2 আওয়ার্স অফ ব্রেকফাস্ট ভিজিবল না। এটা আমরা মাঝে মাঝে ফেস করি, তখন বলি যে এটা আবার লিখে নিয়ে আসে, অলরেডি সে টাকাও দেওয়া হয়েছে, তখন আমরা টাকাটা রিটার্ন করবো। এটা খেয়াল থাকে, তারা যদি একটা আছে তাদের রিকোয়েস্ট করছি। টিউবারকুলোসিসটা যে কোশ্চেনটা করেছে এটা আসলে ইন্টারেস্টিং। কারণ হলো যে কেন আমরা প্রথম যদি এটা আনলাম পার্টিকুলারলি ফর স্কিন অ্যাবসেস, খুবই ইম্পর্টেন্ট ইস্যুটা হলো ডায়াবেটিস মেলিটাস এন্ড সিকেডি both are immunocompromised conditions, and in that case the resurgence of tuberculosis or tuberculosis may be pierced through the skin. It's very common. So এরকম একটা কেসে আমাদের টিউবারকুলোসিস মাথায় রাখতেই হবে, যেটা আমাদের আনসারি ম্যাডামও এখানে স্ট্রেস দিলেন বিষয়টার উপর। ইটস রিয়েলি ট্রু। কিন্তু আরেকটা মজার কথা হলো, যদি টিউবারকুলোসিস আমরা সাসপেক্টই করতাম, টোটাল লেশনটার ক্যারেক্টারিস্টিক্সই কিন্তু ডিফারেন্ট হতো। কিন্তু পেইনফুল, এটা টেন্ডার হতো না, এটা ফার্ম ইন কনসিস্টেন্সি হতো বিকজ কালেকশন থাকে খুব টেন্স, এবং আমরা এটাকে ইনসিশন তো দূরের কথা, আমরা যথাসম্ভব চেষ্টা করতাম টাচ না করার, বিকজ ইভেন একটা নিডল ড্রেনেজ করতে গেলেও সাইনাস ক্র্যাক হয়ে যায়। সো রিয়েলি ডেঞ্জারাস অ্যাবাউট এটা যে কি পেইনফুল। আই হ্যাভ গন থ্রু সেভারাল অফ কেসেস, লিফট নোট করতে যে সাইনাস হয়ে গেছে সেটাকে ফলো আপ করা, কন্টিনিউয়াস ইউজিং, এটা কি পেইনফুল। সো দ্যাট we have to be very careful if we suspect a tubercular abscess or even tubercular lymphoid abscess, so be careful about it. এটা অবশ্যই টিউবারকুলোসিস আমাদের সাসপেশনে থাকবে। সো এটা তার কোশ্চেনটা করার জন্য অনেক ধন্যবাদ। আমাদের স্যার বলুন। ডক্টর আমিনুল ইসলাম জফারটাই বলেছেন যে টিউবারকুলার অ্যাবসেস এখানে একটা জিনিস স্টুডেন্টদের জন্য বা ইন্টার্নিদের জন্য বলছি যে অ্যাবসেস ড্রেন করতে গিয়ে টিউবারকুলোসিস মাথায় রাখতে হবে। অ্যাবসেসের সাধারণত আমরা ইনসিশন তৈরি করি কোথায়? মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট, মোস্ট ফ্ল্যাকচুয়েটিং পার্ট, এগুলো চিন্তা করে আমরা ইনসিশনটা তৈরি করি।
এক্সেপশন ফ্ল্যাগ যারা, সেটা হলো টিবি। টিউবারকুলার অ্যাবসেসে কখনোই ডিপেন্ডেন্ট পার্টে ইনসিশন দেওয়া যাবে না, ইনসিশন নন ডিপেন্ডেন্ট পার্টে দিতে হবে। কেন? এই যে আমিনুল স্যার যেটা বললেন যে চান্স অফ সাইনাস ফিস্টুলা ইজ মোর। থ্যাংক ইউ। Thank you, Speaker, as well as Department of Medicine for a nice case. Regarding abscess, I say something. It is short history or long history. I think there is short history, and the tumor size is very large, 6 inch by 3 inch. So there is this possibilities of this tuberculosis. I think it is abscess first diagnosis. And regarding diagnosis, there is little. I want to say two large diagnosis. And এত বড় ডায়াগনোসিস আসলে একটু ছোট করে বলা যায়। Thank you. With complication. আমি একটু বলি, এটা তো গেল খুবই ছোট, আরো বড় আছে। এটার সাথে যদি হার্ট ফেলিউর হতো এবং সেই হার্ট ফেলিউর যদি ইনজেকশন ফ্র্যাকশন রিডিউসড হতো, তখন আমাদেরকে সাথে লিখতে হতো ইসকেমিক হার্ট ফেলিউর উইথ রিডিউসড ইনজেকশন ফ্র্যাকশন, ইয়েলো একটা কথা। তারপরে তার সাথে যদি আরো কমপ্লিকেশন থাকতো সেটাও লিখতে হতো। এট্রিয়াল ফিব্রিলেশন থাকলে সেই এট্রিয়াল ফিব্রিলেশন লিখতে হতো। তারপরে যদি স্ট্রোকের কমপ্লিকেশন হয় সেটাও লিখতে হতো। এবং ইট ইজ নট রিয়েলি লাফিং, ইট ইজ দ্য রিয়েলিটি উই আর গেটিং। অনেক সময় কোন ডিপার্টমেন্টের রোগী বলে, এটা কোনো ডিপার্টমেন্টের রোগী না, multimodality usually dealt and summarized with internal medicine. That is the glamour of the internal medicine. We may not, we really take help from the other department, but রোগী 5টা প্রেসক্রিপশন নিয়ে ঘুরবে না, একটা প্রেসক্রিপশন ফলো করবে। কোন জায়গাটায় কমপ্লায়েন্স বেটার হবে? ইয়েস, আমরা হেল্প নেই কিন্তু সামারাইজ করি। বাট এই ধরনের পেশেন্টগুলোকে আমরা সবসময় আমাদের টার্গেট থাকি, হাউ ক্যান উই রিডিউস ড্রাগ এন্ড ইমপ্রুভ কমপ্লায়েন্স। এবং রিয়েলি এই পেশেন্টগুলো ইমপ্রুভ করে যায় এবং আমরা চেম্বার সেটিং এ উই ক্যান ইমপ্রুভ দ্য পেশেন্ট। আমি লিস্ট করি, অনেক সময় দেখা যায় যে আমি হিসাব করে বলি যে বাবা একটু ওষুধ কমাই দেন না, তাহলে যে আপনার ডায়াগনোসিস আমি একটু বলি, ভয় পাবেন না তো? না, আমি হিসাব করে বললাম আপনার ডায়াগনোসিস হলো 8টা, তো আমি একটা করে ওষুধ দিলে আপনাকে 8টা ওষুধ খেতে হবে। আর ইউ নিড ইট। যাই হোক, এনিওয়ে এটা মাল্টিমরবিডিটি আমাদের খুব কম। আমাদেরকে অ্যানালিস্ট না করলে হয় কি, তখন পুরো একটা ওষুধ মিসিং হয়ে যায়, এটা সমস্যা। একটা কোশ্চেন আছে, হাবিবটা তোমার না? Assalamu alaikum. Thank you, ma'am, for a nice presentation. Our question হলো যে autonomic neuropathy একটা ক্লিনিক্যাল সাইন probably gastric tachycardia। আর হচ্ছে ম্যাম পেশেন্টের হাই ফিভার ছিল, আর পালস 84, এটা কিভাবে দেখব? হাই ফিভার তো tachycardia থাকবে। অটোনমিক নিউরোপ্যাথি আসলে কতগুলো ফিচার্স আছে, তো তার মধ্যে জিআইটি সিস্টেমের যেগুলো হয় অটোনমিক নিউরোপ্যাথি, জিআইটি সিস্টেমের কিছু ফিচার্স আছে, যেমন গ্যাস্ট্রোপ্যারেসিস, ডিসপ্যাজিয়া ডিউ টু অ্যাটনি অফ দ্য ইসোফেগাস, তারপরে দেখা যায় যে কনস্টিপেশন, ডায়রিয়া, এগুলো হয়। কার্ডিওভাস্কুলার যেমন থাকে পোস্টুরাল হাইপোটেনশন, যেখানে দেখা যায় সিস্টোলিক মোর দেন 20 মিলিমিটার, ডায়াস্টোলিক মোর দেন 10 মিলিমিটার ডিক্রিজ করে যায়, পোস্টুরাল ড্রপ হয়, মাথা ঘুরে যায়, অনেক সময় রোগী বসাতে করতে মাথা ঘুরে যায়। এছাড়া দেখা যায় যে রেস্ট্রিক্ট ট্যাকিকার্ডিয়া থাকে, ফিক্সড হার্ট রেট থাকে। তো যখন অটোনমিক নিউরোপ্যাথি হয়, এন্ড ইউজুয়ালি টেম্পারেচার 1 ডিগ্রি বাড়ার সাথে সাথে 10 বিটস পার মিনিট হার্ট রেট বাড়ে, এটা নরমাল বিষয়। যখন অটোনমিক নিউরোপ্যাথি হয়, এই প্রসেসটা কিন্তু অটোনমিক নার্ভাস সিস্টেম মানে রেগুলেট করে। অটোনমিক নিউরোপ্যাথি যখন হয় তখন টেম্পারেচারের সাথে পালস আনুপাতিক হারে বাড়তে পারে না, যার ফলে দেখা যায় যে ফিক্সড হার্ট রেট হয়ে যায়। আরো 2-3টা কমপ্লিকেশন আছে, বলেই দিই। সেটা হচ্ছে যে ওই ইসের ক্ষেত্রে দেখা যায় যে
জেনিটো ইউরিনারি সিস্টেমে দেখা যায় যে রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অনেক সময় দেখা যায় যে রিটেনশন হয়ে যায় অটোমেটিক ইউরিনারি, অনেক সময় দেখা যায় যে ইনকন্টিনেন্স হয়ে যায়। মেয়েদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ইরেকটাইল ডিসফাংশন হয়, রেকটাইল ইনফ্লেমেশন হয়। এছাড়া সুডোমোটর এবং গ্যাসোমোটর টোন কমে যাওয়ার কারণে অনেক সময় দেখা যায় যে নকটার্নাল সুয়েটিং উইদাউট হাইপোগ্লাইসেমিয়া। অনেক সময় দেখা যায় কোল্ড পেরিফেরি, স্পাউসরা বলে যে তার শরীর একদম সাপের মতো ঠান্ডা, পরে দেখলাম যে একদম কোল্ড কামি স্কিন হয়ে থাকে গ্যাসোমোটর টোন কমে যাওয়ার কারণে। এছাড়াও পিউরিনারি রিফ্লেক্স কমে যায়। এগুলো হচ্ছে অটোনমিক নিউরোপ্যাথি। Management. General management, diet diabetic, eat at least 5 portions of variety of fruits and vegetables every day based on potatoes, bread, rice or other starchy carbohydrate, choosing whole grain version where possible. Have some dairy or dairy alternatives, choose lower fat and lower sugar option. Eat some beans, pulses, eggs, meat and other proteins. Drink 6 to 8 cups or glasses of fluid a day. If consuming foods and drinks high in fat, salt or sugar, have these less often and in small amount. Eat not more than 1 teaspoon salt per day. Exercise. Exercise should be at least 45 minutes per day. Systemic examination, short-acting insulin, long-acting insulin. Systemic management. Short-acting insulin, long-acting insulin, tablet linagliptin with metformin, capsule flucloxacillin 500 mg, tablet atorvastatin 10 mg, tablet clopidogrel 75 mg, tablet losartan potassium 50 mg, tablet dicaltrol 0.25 microgram, capsule esomeprazole 20 mg, tablet vitamin B complex, oral iron preparation, capsule pregabalin 50 mg. Surgical management, incision and drainage of the abscess under local anesthesia, regular dressing and regular checkup of blood sugar. Advice: regular walking for 45 minutes per day, diabetic food chart maintained which was supplied, regular checking of foods, eyes and oral cavity, awareness of hypoglycemic attack, check blood sugar at hospital in weekly interval, if controlled then monthly interval, proper education about insulin handling, never skip a meal without consultation. Follow-up in diabetic clinic, fasting blood sugar and 2 hours after breakfast, report from lab, EGFR graph monitoring, correction of anemia. Thank you all for your kind attention. Regarding management, is there any query or question? Please put forward. জুনিয়র থেকে কেউ কিছু কোশ্চেন করো, এটা আশা করছি আমরা। কোশ্চেন করে অনেক জায়গা রয়ে গেছে। ছোট্ট একটা বিষয় পয়েন্ট আউট করি, কিন্তু দেখেন অ্যান্টিবায়োটিক শুধু ফ্লুক্লোক্সাসিলিন ইউজ করা হচ্ছে। এটা খুব ইন্টারেস্টিং, কারণ সবসময় আমাদের খুবই দামি অ্যান্টিবায়োটিকে যেতে হবে এমনটি কিন্তু নয়। Because the drug is organism is sensitive to flucloxacillin, so although the complication is large, but the costing for the treatment is low with the conventional very old antibiotic. So এটা কিন্তু আমাদের ডিরেক্টর স্যার যে জিনিসটা বারবার হাইলাইট করে, only price trace দেন যে we have to use antibiotics rationally. স্যারের কথাটা আমরা প্রায় মনে পড়ে, এবং আমিও এটা একজন প্র্যাকটিশনার, চেষ্টা করি অ্যান্টিবায়োটিক গুলোকে রেশনালাইজ করা। সো এই কথাটা কিন্তু একটু মার্ক করে নাও, দেখো এত বড় একটা অ্যাবসেস, এতগুলো কমপ্লিকেশন দিয়েই ম্যানেজ করতে পারে। এটা কিন্তু কালচার সেন্সিটিভিটির একটা গ্লাভ। কেন আমাদের কালচার সেন্সিটিভ? এখন আমরা অনেক সময় ভাবি 1000 টাকার একটা পরীক্ষা দিয়ে দিব, অথচ কত টাকা বাঁচাইলাম তার, এটা কিন্তু ভাবতে হবে। Regarding management, পিছে থেকে একটু কোশ্চেন ইনভাইট করছিলাম। মুখ খুলতে হবে, চুপ করে বসে থাকতে হবে না। ম্যানেজমেন্ট দিয়ে তোমাদের অনেক সমস্যা সমাধান হবে। Diagnosis, management, diagnosis. থ্যাংক ইউ স্যার। একটা কোশ্চেন আছে স্যার। স্যার সিকিডি পেশেন্টের তো সাধারণত মেটফর্মিন দেওয়া হয়, হ্যাঁ স্যার, তাও বেশি স্যার অ্যাকচুয়ালি মেটফর্মিন দেওয়ার কথা বলা হয়েছে, পেজিন যদি 1.5 এর উপরে উঠে যায় সাধারণত মেটফর্মিনটাকে একটু
মানে ওষুধ ইউজ করতে বলা হয়। তো সিপিএডি যখন স্টেজ 3 মানে স্টেজ 3 পর্যন্ত মেটফর্মিন দেওয়া যাবে, ভালো ফলাফল পাওয়া যায়, ইনসুলিন রেজিস্ট্যান্সটা কমে যায়। যদিও বই লেখা আছে এবং বার্ডেনেও ইনভেরিয়েবলি এরকম লেভেলে মেটফর্মিন দেওয়া হচ্ছে, সেই হিসেবে আমরা দিয়ে রাখছি। আমি একটু অ্যাড করি ডক্টর শুভ, এটা কিন্তু আমাদের মেডিসিনের ডক্টরদের জানাটা খুবই জরুরি। ম্যাটফর্মিন সিকেডিতে সরাসরি কন্ট্রাইন্ডিকেটেড এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নাই। এটা ডিপেন্ড করে ইজিএফআর। বলা হয় ইজিএফআর যদি 45 প্লাস থাকে you can give metformin। আর যদি ইজিএফআর 30 to 45 এর মধ্যে থাকে we have to reduce the dose, 30 নিচে দেওয়া যাবে না। কেন? বিকজ অফ দ্য চান্সেস অফ ল্যাকটিক অ্যাসিডোসিস। তো বাস্তবে স্টেজ 2 3 তে বা 1 এ ল্যাকটিক অ্যাসিডোসিস হয় না। কিন্তু আমরা কেন ম্যাটফর্মিনকে এমফেসিস দিচ্ছি? দিস পেশেন্ট ইজ আ ভেরি নন কমপ্লায়েন্ট পেশেন্ট, তার ইনসুলিন রেজিস্ট্যান্স স্ট্রং, prolonged diabetes. Metformin is the first line drug and it has a tremendous effect to reduce the insulin resistance. এই জিনিসটা মাথায় রেখে কিন্তু আমাদের জিনিসটা আনতে হবে। এখন অ্যাম্পাগ্লিসিনোজিন আমরা দিলাম না কেন এই পেশেন্টদের? বিকজ অ্যাম্পাগ্লিসিনোজিন চয়েস, ওই রিপিটেড ইউটিআই এর জন্য আমরা কনসাস হয়ে গেলাম, ঠিক আছে? যেটা ম্যাটফর্মিন রেশনাল ইউজ করব, একেবারে দিব না এত ভয় থাকা দরকার নাই। ফারুক পাঠান স্যার আমাদেরকে ক্লিয়ার কাট বলছে, কারণ আমি ডায়াবেটিস সার্টিফিকেট কোর্সটা করেছি, এটা ফারুক পাঠান স্যার আমাদের অনেকগুলো ক্লাস নিয়েছে। তো আমি আমার লাইফে একটাও ল্যাকটিক অ্যাসিডোসিস পাই না, এত ভয় পাওয়ার কি আছে? স্যার খুব রেশনাল কথা বলে, অনেক চমৎকার কথা বলে। স্যার অনেক ওয়েবিনার, অনেক ইন পারসন সেমিনার আমি অ্যাটেন্ড করেছি। ফারুক পাঠান স্যার, খাজা নাজিমউদ্দিন স্যার, তারপরে হলো আমাদের আবির স্যার, জাফর লতিফ স্যার, এবং জাফর লতিফ স্যার একটা সেশনের চেয়ারপারসন ছিলেন, আমি সেখানে স্পিকার ছিলাম। তারপরে আমি স্যারের সাথে, খাজা স্যারের সাথে আমি কো স্পিকার ছিলাম একটা ফোরামে। যাই হোক, তো স্যারদের কাছে অনেক তথ্য আদান প্রদান করেছি এবং ম্যাটফর্মিন আমাদের ড্রাগ অফ ফার্স্ট চয়েস, এটা কিন্তু মাথায় রাখতে হবে। Tremendously reduce the insulin resistance. Thank you, sir. আপনি আপনার যে ডায়াবেটিস তারপর সবসময় যে রিসোর্স আপনার নেই, আপনার যেটা এক্সিট রেট হবে এটা জেনারেলি আপনার যেটা মানে যেগুলো সেন্সিটিভ হবে যেগুলো ইনফরমেশন দেওয়া হয়, যেগুলো সেন্সিটাইজার ইউজুয়ালি আপনাকে আপনার মিলে আসবে। ইনসুলিন সাবস্টিটিউট দেওয়া হয় না, আচ্ছা এটা অ্যাবজর্পশনের যে প্রসেস ওটা তৈরি করেছে এইটা কারণে আইএনডি কি আইএনডি র্যাপিড রেজিস্টার হয়ে যাবে। তো ইনসুলিনের হাফ লাইফ হলো 3 থেকে 4 মিনিট। আপনি যখন ডাইরেক্টলি দিয়ে দিবেন it will be destroyed within 3 to 5 minutes. And তাতে কি হবে? The rapid upsurge of the insulin causes severe hypoglycemia. So we have to choose such a site যেখানে অ্যাবজর্পশনটা হবে very slow and metered. যার ফলে সাবস্টিটিউশন ইজ সাইট যেখানে খুব স্লো অ্যাবজর্পশন হয়। ইন্টারমাসকুলার দিলে রেপিটাল। স্যার আরেকটা কোশ্চেন আছে। ডক্টর বিদায় কন্ট্রিবিউট করেন। Thank you. অনেক কষ্ট করে অ্যাটেনশন ড্র করেছেন। Again, thanks to the Department of Medicine and very much thankful to speaker as well as my parent ward as well. Regarding management of diabetic and the role of metformin, just I like to add a new point. Nowadays, the consensus for the management of CKD patient has slightly updated, and the role of metformin now not recommended beyond stage 2 CKD. That is, EGFR when less than 160 ml per minute, then metformin should not be given to a diabetic patient, especially type 2 diabetic patient, as metformin is not at all a drug for the type 1 diabetic. Again, I already I have missed initial few minutes from the presentation, so
I'm in confusion. What was the BMI of this patient? 27.9. 7.9. 27. Okay, the patient has overweight. So, if as our patient is type 2 and is getting insulin, so we can easily omit the metformin, as well as even we can omit the linagliptin as well. So, to reduce the drug burden, these two drugs can be omitted. Again, as a patient type 2 diabetic is a long term having multiple comorbidities, co-complications, and a long term patient, long prolonged patient. So, as creatinine level already been increased, probably this patient should have some metabolic bone disease and some other metabolic conditions like CKD-MVD. So I think this patient also should be evaluated to exclude this minerals disorder, to exclude the CKD-MVD, that is chronic kidney disease associated mineral bone disease. So this patient should be evaluated with some minerals like serum calcium level, inorganic phosphate level, parathyroid hormone level, like this. So better this patient should be advised to do all these investigations to be better understanding of the patient as well as for better evaluation of the patient. Thank you. Next to Department of Nephrology for helping reducing some drugs. Thank you. আসসালামু আলাইকুম স্যার অন্যান্য ওরাল অ্যান্টিডায়াবেটিক ড্রাগের চেয়ে স্যার যতটুকু জানি লিনাগ্লিপটিনের এফিকেসি অনেক কম কিন্তু কস্ট স্যার অনেক বেশি কিন্তু তাও স্যার আমরা দেখি যে মানে লিনাগ্লিপটিনটা স্যার ওয়াইডলি ইউজ তো স্যার একটু জানতে চাচ্ছি আসলে যখন একটা পেশেন্টের ডায়াবেটিস ওয়েল কন্ট্রোল না থাকে, বিশেষ করে যখন HbA1c বেশি থাকে, তখন আমরা মানে মাল্টিপল অ্যাপ্রোচের দিকে যাই। বিশেষ করে ইনসুলিনের সাথে সেন্সিটাইজারগুলো আমরা ইউজ করার চেষ্টা করি। তো এমনিতে পেশেন্টের কমপ্লায়েন্স আগে থেকে ভালো ছিল না। এখন আমাদের যখন আসছে তখন আমরা ফাস্টিং 30 পোস্টপ্রান্ডিয়াল নিয়ার 20 এবং 13.5 বা সামথিং এরকম HbA1c পাওয়া গেছে। যার ফলে আমরা চিন্তা করেছি যে মাল্টিপল ড্রাগ ইনসুলিন প্লাস টু টাইপস অফ ইনসুলিন প্লাস ইনসুলিন সেন্সিটাইজার এবং লিনাগ্লিপটিন হচ্ছে DPP-4 ইনহিবিটর। এই সবগুলো আমরা দিয়ে ট্রাই করছিলাম যে পেশেন্টের নিউরোপ্যাথি অন্তত মানে কমানো যায় কিনা বা একটু পেইনফুল যে কন্ডিশন এটা কমানো যায় কিনা। তবে এটা সত্য যে যত ড্রাগ মিনিমাইজ করা যায় এবং লেস কস্টলি ড্রাগ ইউজ করা যায় তত ভালো। আমরা সেটা খেয়াল করি। কমপ্লিকেটেড পেশেন্ট আমরা ইউজ করি। থ্যাংক ইউ। Thank you, Medicine Department, for giving us a valuable opportunity for here to be here in this presentation. So my question about the management. So we have given short-acting insulin, the high dose and long-acting insulin. But as the patient is CKD patient, so there may be some need of, because insulin excretion mainly occurs through this urinary route. So why there is a need of there is a need of giving this high dose insulin, sir, because patient may go under the hypoglycemic shock also. So that's my question, sir. What was the need of giving some more insulin to the patient? So because we know that the excretion of the insulin occurs to the kidney route. Yes, thank you. Actually, এই পেশেন্টটার যে সমস্যা ছিল অলরেডি একটা অ্যাকিউট কন্ডিশন ছিল, একটা অ্যাবসেস ফর্মেশন নিয়ে এসেছিল, কমপ্লিকেশন, অ্যাকিউট কমপ্লিকেশন, এবং তার গ্লাইসেমিক স্ট্যাটাসটা ভেরি আনকন্ট্রোল অবস্থায় ছিল। ফলে আমরা এবং তার আরেকটা সমস্যা প্রবলেম হচ্ছে তার ডায়েটারি হ্যাবিটটাও ছিল খারাপ। সে 3 বেলায় পেট ভরে ভাত খেত, যেটা হয়, যার ফলে আমাদেরকে ইনসুলিনটা দিতে হয়েছে হাই ডোজে, যেটা মানে বোলাস, আর একটা বেসাল ইনসুলিন দিতে হয়েছে কন্ট্রোল করার জন্য। সাথে ইনসুলিন একটু বেশি দিতে হয়েছে পেশেন্টের। এটা ইন্ডিভিজুয়াল, এই পেশেন্টের জন্য, সব ক্ষেত্রে আমরা এটা ফলো করব না। ট্রিটমেন্টটা অনলি ফর দিস পেশেন্ট। সো আমাদের এই কারণে ইনসুলিনটা একটু বেশি দিতে হয়েছে, যেহেতু পেশেন্টের ডায়েটারি হ্যাবিটটা একটু মানে ভাত খাওয়ার দিকে তার এটা বেশি ছিল। থ্যাংক ইউ ডাক্তার হোপ ফর ইওর নাইস প্রেজেন্টেশন। আমি ডায়াবেটিস সম্বন্ধে অনেক আলোচনা হয়েছে, জুনিয়র ডাক্তার যদি বেশি বিশেষ করে আমাদের মনে হতে পারে যে পেশেন্ট এতগুলি কমপ্লিকেশন
ডায়াবেটিস মানে এটা মনে হয় ওই ধরনের রোগী না, কিন্তু তা নয়। হতে পারে যে পেশেন্টের ইমিউনিটি ভালো ছিল বিদায় এতগুলি কমপ্লিকেশন নিয়েও সে ভালো আছে, কিন্তু আমরা অনেক পেশেন্ট পাইছি অনলি ওয়ান কমপ্লিকেশন, পেশেন্ট মারা গেছে ডায়াবেটিস উইথ মানে ডায়াবেটিসের কারণে এমআই হয়ে আমার অনেক পেশেন্ট আমরা ডেথ ডিক্লারেশন করতে করেছি। এতে আমরা ডায়াবেটিস সম্বন্ধে মেসেজ দেওয়া হলো মেইন কথা, ডায়াবেটিসকে আমরা হালকাভাবে নিব না, এটাই আমার মেসেজ। থ্যাংক ইউ স্যার। স্যার মেটফর্মিন নিয়ে যে একটু কথা হচ্ছিল, আমার একটা ইস্যু ছিল যে যেহেতু আমাদের লার্জ অ্যাবসেসের কথা বলা হচ্ছে এবং পেশেন্ট প্রেজেন্টেড উইথ হাই গ্রেড ফিভার, এটা আমার একটা কনসার্ন হয়ে থাকে যেখানে আমরা মেটফর্মিন ইউজ করবো কিনা স্যার, এটা একটা আসলে আমি একটু ঠিক ম্যানেজমেন্টের ডায়েট পোর্শনটা দেখতে পারি ডায়েট পোর্শন এখানে the second point is based on fructose, bread, rice or other starchy carbohydrates using whole grain version where possible. এখানে স্যার পটেটোস টাকে স্যার আসলে আমাদের গ্লাইসেমিক ইনডেক্স এ যে চুজ করব না স্যার ফর প্রেফারেন্স দিব কিনা স্যার রাইসের উপরে স্যার এই বিষয়টা নিয়ে যদি একটু কথা বলতে স্যার। পটেটোস আমরা যতটুকু জানি যে অলওয়েজ বেটার টু reducing amount in case of diabetic patients. আসলে তো আমাদের দেশের বেশিরভাগ মানুষই ভাতের উপর নির্ভরশীল এবং মানে ভাতটাই বেশি খায়, তো সেই ভাতের মধ্যে যে গ্লাইসেমিক ইন্ডেক্স যেরকম থাকে তার চেয়ে একটু কম মনে হয়, এবং এটা যদিও আজকাল দাম বেড়ে গেছে সেই হিসেবে এটা করে রাখা হয়েছে। যদি কেউ খেতে চায় সেটা রাইসের বিকল্প হিসেবে খাবে, উইথ নট উইথ এডিশন টু রাইস পটেটো, মানে এটাকে ইকুইভ্যালেন্স করতে হবে। আমি যদি আজকে ভাত খেতে না চাই আমি এতটুকু পটেটো, বিকজ দ্য ক্যালোরি দেয়ার ইজ অলমোস্ট সিমিলার, বাট পটেটোর কিন্তু অনেক নিউট্রিশনাল বেনিফিট আছে। একটা ডায়াবেটিক ডায়েট কি আপনি কম খাবেন, সবাই বলে ফেলে কম খাবেন না, ডায়াবেটিক রোগী তো কম খাবে না, পরিমিত পরিমাণ, বেশিও না, পরিমিত পরিমাণে খাবে। আর যে ওবিস তাকে আমরা একটু ওয়েট রিডিউসিং ডায়েট দিই, সেটাও কিন্তু পরিমিত পরিমাণের মধ্যেই পড়ে, এবং ইট শুড বি আ ব্যালেন্স ডায়েট, ইট শুড বি আ ব্যালেন্স ডায়েট। আমার কার্বোহাইড্রেটের যতটুকু নরমাল পার্সনের জন্য আছে পার্সেন্টেজ সেটা, প্রোটিনের অতটুকু, ফ্যাটের অতটুকু, ভিটামিনস মিনারেলসের অতটুকু, ইয়েস, only avoid the refined sugars and starchy, highly starchy fruits গুলো, এগুলো আমরা খাবো। বাট অনেকে আঙ্গুর খায় না, আঙ্গুর খাবে না কেন? আঙ্গুরের ক্যালোরি বিল তত বেশি না, 100 গ্রাম মাত্র 65 ক্যালোরি আছে, এবং লট অফ ফাইবারস, এবং আঙ্গুরের ফাইবার গুলো হলো সলিউবল ফাইবার, দে আর ভেরি বেনিফিশিয়াল। 7 গ্রাম আমাদের লাগে। এখানে আমি আর বেশি কিছু বলবো না, অনেক বলে ফেলছি আজকে। অ্যানাউন্সমেন্ট হলো আগামী সেমিনার অর্গানাইজ করবে হলো ডিপার্টমেন্ট অফ অপথলমোলজি, তারপরে অর্থোপেডিক সার্জারি, প্রবাবলি ডিপার্টমেন্ট অফ অপথলমোলজি খুব সুন্দর একটা কেস নিয়ে আসবে, সবাইকে আগামী ইনভাইটেশন দিয়ে দিলাম। হ্যাঁ, কোশ্চেনারি সেশন কি শেষ না করা যাবে? আচ্ছা, আমার দুটো ডায়াবেটিস নিয়ে কোশ্চেন ছিল, সেটা হলো যে আমাদের কুক, যে আমাদের টিচার্স মনি, ওর ব্যাপারে, ওর প্রায় আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে, অনেক হাই, আবার প্রায় ভর্তি হয়, ইনসুলিন দিলে একেবারে জিরোতে চলে আসে। এটাকে আমি একটু জানতে চাই। আরেকটা হলো রিগার্ডিং রাইস, এটা আমার জানার কথা, আমি নেটে যেটা পড়েছি যে রাইসকে ফ্রিজে রেখে পরে আবার গরম করে অথবা যেভাবে খাওয়া যায় তাতে গ্লাইসেমিক ইন্ডেক্স থেকে অনেক কমে যায়, এবং সলিউবল রেজিস্ট্যান্স রাইস বলে যে ওইটা নাকি বেনিফিশিয়াল টু আস, সলিউবল ফাইবার বেড়ে যায়, এবং পান্তা ভাত খেলে ওইটার এইটা অন্যরকম হয়ে যায়, মানে এটার ফাংশন আলাদা হয়ে যায়। সেরকম রাইস যদি ফ্রিজে রেখে অথবা পটেটো সেদ্ধ করে যদি ফ্রিজে রেখে পরে আবার যদি খাওয়া যায়, গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কমে যায় এবং সলিউবল ফাইবারও বেড়ে যায়। আমি একটু জানতে চাই, এটা আমি তো নেটে জাস্ট পড়েছি, আমি আপনার কাছে জানতে চাই। আমি বলি, there are some forbidden issues in food for reheating. The rice is one of the most important forbidden food not to reheat, because
এখানে কিছু অর্গানিজম ইজি গ্রো করে এবং দে আর কজিং ফুড পয়জন। সো রিহিটেড রাইস সায়েন্টিস্টরা রিহিট করে খেতে একদমই নিষেধ করে, সেরকম পটেটোস সিমিলার থিংস। এবং মুরগির মাংস রিহিট করতে নিষেধ করে, বলা হয় কিছু টক্সিন থাকে মুরগির মাংস যেটা রিহিট করলে সেটা বেড়ে যায়, এরকম এটা খুব ইম্পর্টেন্ট। সো রাইস রিহিটের আমি তো সোজা কথা নিষেধ করবো, তার বেনিফিট নিয়ে আলোচনারই প্রশ্ন আসে না। তবে পান্তা ভাত নিয়ে মিডিয়ান অয়েল যেটা আছে, ডায়াবেটিক গাইডলাইনে বা বার্ডেমার গাইডলাইন বা ইন্টারন্যাশনাল আইডিএফ এ এরকম কোনো কথা বলা নাই যে পান্তা ভাতে ফাইবার কোথা থেকে আসবে। ভালো পান্তা ভাত ভালো। আমরা এসব পান্তা ভাত ভালো আমি খাই আর কি মাঝে মাঝে। Now we are at the end of the session. আমরা like to director sir কিছু বলার জন্য টাইমটা বেশি Thank you. Diabetes mellitus দু একটা কথা বলে শেষ করে দেব। Clinical syndrome characterized by hyperglycemia due to absolute deficiency of insulin or relative deficiency of insulin or insulin resistance. It has many types. Type 1 absolute deficiency of insulin এর জন্য হয়, type 2 resistance এর জন্য হয়, এবং other secondary other causes জন্য যেমন কিছু pancreatic disease, কিছু endocrine diseases, কিছু genetic disease এর জন্য ডায়াবেটিস হয়। আরেকটা হচ্ছে gestational diabetes mellitus। এই হচ্ছে চারটা টাইপস। এই সাধারণত ডায়াবেটিস মেলাইটাসের ফিচার্সটা থাকে কি, হাইপারগ্লাইসেমিয়ার যা ফিচার্স থাকে এটা হচ্ছে ইনক্রিজ থার্স্ট, ড্রাই মাউথ, পলিফেজিয়া, পলিডিপসিয়া, পলিউরিয়া। এছাড়াও কিছু অ্যাটিপিক্যাল ফিচার্স থাকে, যেমন থাকে ডিলেড উন্ড হিলিং, রিকারেন্ট ইনফেকশন, যেমন ইউরিটাইক ইনফেকশন হয়, জেনিটাল ট্র্যাক্ট ইনফেকশন হয়, ফাঙ্গাল ইনফেকশন, ক্যান্ডিডিয়াসিস হয়, এবং দেখা যায় যে আনডিউ ফ্যাটিক, টায়ার্ডনেস এগুলো নিয়ে আসে। অনেক সময় ফিমেল পেশেন্টের এরকম হয় যে তার দেখা যায় যে বিয়ে হয়ে গেছে, বাচ্চা হচ্ছে না, পরে দেখা যায় তার ডায়াবেটিস মেলাইটাস রয়েছে, অনেক সময় এইভাবে প্রেজেন্ট করে। ওয়েল, এটা সাধারণত মানে আনকন্ট্রোল যদি থাকে তাহলে কমপ্লিকেশন করে। কমপ্লিকেশনগুলো অ্যাকিউট কমপ্লিকেশন হতে পারে, যেমন ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, হাইপারগ্লাইসেমিয়ার কারণে হয়, হাইপোগ্লাইসেমিক কমা হতে পারে, ল্যাকটিক অ্যাসিডোসিস হতে পারে, হাইপারঅসমোলার নন কিটোটিক ডায়াবেটিক কমা হতে পারে। আর ক্রনিক কমপ্লিকেশন কিছু মাইক্রোভাস্কুলার, কিছু ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন। ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশনের মধ্যে যেমন সেরেব্রাল ভাস্কুলার ডিজিজ, ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক এবং স্ট্রোক হতে পারে। করোনারি আর্টারি ডিজিজের মধ্যে ইসকেমিয়া এবং ইনফ্রাকশন হতে পারে, এবং পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের মধ্যে ইন্টারমিটেন্ট ক্লটিকেশন এবং ক্রিটিক্যাল লিম্ব ইসকেমিয়া হতে পারে। এবং যদি মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন থাকে তাহলে থাকে সেখানে ডায়াবেটিক নিউরোপ্যাথি, নেফ্রোপ্যাথি, রেটিনোপ্যাথি এবং ডায়াবেটিক ফুড আলসার। তো আমরা এই কেসটাকে সিলেক্ট করেছি। এই পেশেন্টের মধ্যে মোটামুটি অনেক কিছু ছিল, আর আসলে তো শেখানোর বিষয় না এখানে, আসলে আমরা সব আবার জানা জিনিসগুলো আবার যাতে মনে হয় এগুলা। এবং আমাদের কাছে এরকম পেশেন্ট আসে যেটা দেখা যায় যে কার্ডিওলজি ডিপার্টমেন্টের কনসার্ন থাকে, নেফ্রোলজির কনসার্ন থাকে, এবং অন্যান্য বিভিন্ন ডিপার্টমেন্টে, এবং ইলেকট্রিক ইমব্যালেন্স হয়ে যায়। সবকিছু আলটিমেটলি মেডিসিন ইন্টিগ্রেটেড ট্রিটমেন্ট দিতে হয়। তো দিস ইজ অল অ্যাবাউট ডায়াবেটিস রিগার্ডিং কেস। আমি ধন্যবাদ জানাই সবাইকে, সবাই খুব মনোযোগ দিয়ে শুনেছেন এবং অ্যাক্টিভ পার্টিসিপেশন করেছেন। আমি সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই আমাদের স্পিকার, খুব সুন্দর প্রেজেন্ট করেছেন এবং স্লাইড প্রিপারেশন করেছে ডাক্তার মো এবং ডাক্তার আমিনা খাতুন চৌকি, খুব কষ্ট করেছে, এবং যারা এর সাথে রিলেটেড সবাইকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমিরুল স্যার এবং ডক্টর সুলতান স্যার আমাদের সাথে সহযোগিতা করেছেন। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।